নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। আগামী 6 মাস দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প হবে, এই বাংলায় প্রচারে এসে বলছেন খোদ দেশের প্রধানমন্ত্রী। কি সেই ভূমিকম্প, তাও আবার রাজনৈতিক? বিরোধীদের বিদ্যে ফের দুর্নীতি অস্ত্রেই শান দিচ্ছেন মোদিজি। দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্পের হুঁশিয়ারি দিয়েছেন। কাকদ্বীপের সভামঞ্চ থেকে একই সঙ্গে তৃণমূল ও ইন্ডি জোটকে তোপ দাগলেন তিনি, খেললেন মেলুকরণ তাসও। টার্গেট টিএমসি, ইন্ডি জোট। দেশে রাজনৈতিক ভূমিকম্প, মোদির হুঁশিয়ারিতে জল্পনা। নির্বাচনের 6 দফা শেষ বেলার প্রচারে মোদির মুখে ভূমিকম্প হুঁশিয়ারি। নিশানায় তৃণমূল ইন্ডিয়া জোট। ফল প্রকাশের পর দুর্নীতির বিরুদ্ধে চরম লড়াইয়ের ইঙ্গিত। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। তার মানে কি তিনি তার নাম্বার 2 অমিত শাহকে টার্গেট করে বললেন, যার ছেলে জয় শাহ কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বেসর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে। তার মানে কি তার তীরটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভা সদস্যদের বিরুদ্ধে যারা পরিবারবাদে দুষ্ট। রাজনৈতিক ভূমিকম্পের পিছনে কিসের ইঙ্গিত? প্রধানমন্ত্রীর নিশানা কাদের দিকে? এই নিয়ে শুরু জোর জল্পনা। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে আরো অল আউট খেলার আভাস মোদির? আরো সক্রিয় হবে ইডি সিবিআই? मैंने गारंटी दी थी, न खाऊंगा न खाने दूंगा। अब मेरी गारंटी है, जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মোদির ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই এদিন মেরুকরণ তাস। মোদির মেরুকরণ তাস। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। প্রতিনিয়ত উনি প্রত্যেকটি ফেজের পর এইভাবে এক একটা করে শব্দ চয়ন করছেন। কখনো মঙ্গলসূত্র, কখনো মুসলমান, কখনো ওবিসি মুসলমান, আর এখন এইসব মুজরা, জমাত, এইসব উনি করার চেষ্টা করছেন। কিন্তু ভারতবর্ষের মানুষ তারা শিক্ষিত, তারা গণতান্ত্রিকভাবে জাগরুক। মোদির একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনও তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। 2021-এর ভোটে বারবার বাংলায়, ফের লোকসভা ভোটেও দফায় দফায় বাংলায় নরেন্দ্র মোদি। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কাকদ্বীপ থেকেই বুধবার বাংলায় প্রচার ইনিংস শেষ করেন মোদি। কলকাতা টিভি। আগামী 6 মাসে দেশে যে রাজনৈতিক ভূমিকম্পের কথা এ বাংলায় এসে বলে গেলেন প্রধানমন্ত্রী। প্রথম দফা থেকে এখনো পর্যন্ত বাংলায় বিশেষত প্রচারে নরেন্দ্র মোদীর মুখে আমরা সন্দেশখালির প্রসঙ্গ শুনেছি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রসঙ্গ শুনেছি, তাদের লাইফস্টাইল নিয়ে প্রসঙ্গ শুনেছি। একটা যেটা কোনো সময় বাদ যায়নি তা হচ্ছে সেই মেরুকরণ তাস। শেষ দফার প্রচারেও সেই অংশটুকু তিনি ভরিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন তো এখানেই নয়, ভোট প্রচার শেষ হওয়ার পর তিনি কোথায় থাকবেন? অর্থাৎ তার এই যে কন্যাকুমারিকাতে ধ্যানে গিয়ে বসার যে আগাম ঘোষণা, তাও কি নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে না? আজ এ বিষয় নিয়ে পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। আমরা
গতকাল বেশ জমজমাট একটা রোড শো হয়েছে উত্তরে, হয়েছে দক্ষিণে। যুযুধান দুই পক্ষ। সেই রোড শো এর রুটে, অর্থাৎ বিজেপির রোড শো এর রুটে আজ মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন। গতকাল রাস্তার দুধারে যে জনসংখ্যা আর আজ রাস্তার দুধারে যে জনসংখ্যা, তাই বলে দিচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী, কিন্তু এই বিষয় নিয়ে তৃণমূলকে কোণঠাসা করতে বিজেপির এটা বদনাম। তাদের অভিযোগ যে তারা বাইরে থেকে এই ভিড় নিয়ে এসেছে। ছবি তো অবশ্যই মানুষ দেখেছেন, কিন্তু রুট না বদলেই সেখানে মানুষের যে ভিড়, তার সংখ্যা বদলেই কি এই ভূমিকম্পের আভাস পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী? আমার সঙ্গে আজকে প্যানেলিস্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি আলোচনা শুরু করছি। বাংলা বলছে শুরুতেই তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন জয় মল্লিক, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন কেতন জসওয়াল, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন স্বপন মণ্ডল, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রদীপ্ত, শুরুতেই তোমার কাছে। না, বিবেকানন্দের কাছে যাচ্ছেন, বিবেকানন্দের সেই যুক্তিটা নিয়ে যান, প্রকৃত নিঃস্বার্থ হতে শেখো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। যদি সত্যি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, বিবেকানন্দের যে প্রকৃত প্রস্তাবগুলো ছিল, যে প্রকৃত প্রস্তাবগুলো তিনি সৎ, নিরপেক্ষ, নিষ্ঠাবান এবং কার কার বাড়ি গিয়ে কি কি খাওয়া যায়, কোথায় মাংস খাওয়া যায়, কোথায় মাছ খাওয়া যায়, সেগুলো সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয়। যিনি রোজ মাছ ভাত খেতেন, সেটাই বলছি। সেইখানে দাঁড়িয়ে বিবেকানন্দের প্রকৃত আদর্শে এরা আদর্শবান হয়নি। এরা মূলত গেরুয়া বসন ধারণ করে একটা অন্য সন্ত্রাসের মতন করে। মোদ্দা কথা হচ্ছে যে আজকে যে মুসলমান, মাছলি, মঙ্গলসূত্র, সেই ভয়টা আসলে আসছে মমতা ব্যানার্জি থেকে। আপকিবার 200 পার করার পরে যেভাবে 70-77-এ আটকে গিয়েছিল, তার একটা আর্তনাদ শোনা যাচ্ছে, একটা অবসাদের আর্তনাদ। আমাদের কি বলছেন, জিসনে খায়া উসসে বাপাস লাউঙ্গা, জিসকা খায়া উসকো বাপাস দুঙ্গা। তাই যদি হতো, আমি দুটো তথ্য তুলে ধরি। বলেছিল যে সমস্ত কালো টাকা ফেরত যদি আনা সম্ভব হয়, 15 লক্ষ টাকা করে সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব। এই যদি কারোর উদ্ধৃতি হয় আর কালো টাকা যদি ফেরত আসে, তাহলে সবাই 15 লাখ টাকা করে পেতে পারতাম। তার মানে প্রথম কথা হচ্ছে উনি 10 বছরে কালো টাকা ফেরত আনতে পারেননি। তারপরে উনি ডিমনিটাইজেশন করলেন। ডিমনিটাইজেশন করে কালো টাকা ফেরানোর একটা জায়গা, আগেরটা বিদেশ থেকে ছিল আর এটা ভারতের মধ্যে। বললেন যে ভারতের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে আসবো এবং সন্ত্রাস দমন করব এবং মঙ্গলসূত্র বাঁচাবো তোমাদের। এমন কালো টাকা ফেরত আনলেন যে 99.7% কাছাকাছি টাকা ফেরত এলো। এবং মঙ্গলসূত্র বাঁচানোর জন্য এমন কিছু করলেন যে মঙ্গলসূত্র কেড়ে নেওয়ার কথা বলছে না, কে না কারা কেড়ে নেবে, উনি কেড়ে নিলেন মঙ্গলসূত্র। সত্যপাল মালিক বলল যে 40 জন যারা শহীদ হয়েছে, মোদিজিকে বলা হয়েছিল যে কোথায় গিয়ে সমস্যা হতে পারে, ওদের এয়ারলিফটের ব্যবস্থা করা হোক বা এই জাতীয় কিছু। উনি করলেন না। 40 জন শহীদ হয়ে গেলেন, তাদের মঙ্গলসূত্র, তাদের স্ত্রীদের মঙ্গলসূত্র কেড়ে নিলেন মাননীয় মোদিজি। তাই উনি আরেকটা শেষ করে দিই, ক্লোজ করে, উনি বলছেন জিসকা খায়া উসকো লটাউঙ্গা। 2013 সাল থেকে সারদা চলছে, সারদার এত সম্পত্তি ক্রোক করেছে, এত সম্পত্তি, এবং আমাদের বহু নেতামন্ত্রী জেল খেটেছে, আজ অব্দি তার ট্রায়াল শুরু হয়নি, কেউ কেউ মারাও গেছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের ডেটে এসে উনি যে টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, সেটা তো 27 টাকা করে হচ্ছে। তাহলে 11 বছর ধরে যে তদন্তটা চললো, যার এত সম্পত্তি ইডি সিবিআই ক্রোক করলো এবং তথ্য দিয়ে দেখাচ্ছে এত কোটি টাকা, তাহলে আইন এনে সেটাকে পাল্টাতে পারলো না কেন? বেশ, আমি বাকি বক্তাদের কাছে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। জয়, আজকে নিশ্চয়ই আপনি মুরলীধর স্ট্রিটের ওখান থেকে এলেন, ভিড়টা কেমন দেখলেন? দেখুন, বিষয় হচ্ছে গতকালকের যে প্রধানমন্ত্রী র্যালির ভিড়, সেটাও আপনারা নিজের চোখে দেখেছেন, আমরাও দেখেছি। এবং তারপরে এই কপি পেস্ট করা মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, সেটাও যে কতটা ফ্লপ খেয়েছে, সেটাও আপনাদের ক্যামেরাতেই ধরা পড়েছে। সেটা নিয়ে বিস্তারিত যাচ্ছে না। যে আলোচনা নিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ। আপনি বলুন তো, মুখ্যমন্ত্রী তার প্রচার করবেন, খুব স্বাভাবিক, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনৈতিক ভাষণ দেবেন, খুব স্বাভাবিক। কিন্তু উনি দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন হোক বা কোনো স্বামীজির নামে একটা কুকথা বলবেন, সেটাকে আপনি মেনে নেবেন, হ্যাঁ কি না, এই প্রশ্ন থাকলো। দ্বিতীয়, যখন ধর্মীয় মেরুকরণের কথা হচ্ছে, কেন্দ্র সরকার যখন একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য দিচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গের একটা কোনো মুসলমান বা একটা কোনো মাইনরিটি বলতে পারবে যে আমি এই ধর্মের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইনি? এখনো পর্যন্ত একটা কমপ্লেন নেই। তার মানে
কেন্দ্রীয় সরকার বা মোদিজি কোনোভাবেই এই রাজনীতির সঙ্গে কেন্দ্র সরকারের সুবিধা কোনোভাবেই গুলিয়ে ফেলছেন না। সেটাকে একটা প্রপাগান্ডা করছে বিরোধী দল যারা আছে তাদের সেটা করার কাজ তারা করুক, সেটা নিয়ে কোনো যায় আসে না। সাধারণ মানুষ বুঝেছে যে আমি একটি মুসলিম হয়ে একটি খ্রিস্টান হয়ে আমি কিন্তু কেন্দ্রের তার কারণ তো এটাও হতে পারে যে বাংলায় সে ঐক্য বজায় আছে। দেখুন, যদি ঐক্য না থাকতো তাহলে মেরুকরণের তাস খেলে তো লাভ হতো না আপনার। আজকে বিষয়টা হচ্ছে যে এর কতটা প্রভাব আমাদের রাজনীতি বা ভোটে পড়বে, নির্বাচনে পড়বে, সেটা একদম এটা 4 জুনে আমরা বুঝতে পারবো। তার আফটার এফেক্টটাই কি এই রাজনৈতিক ভূমিকম্প? দেখুন, রাজনৈতিক ভূমিকম্প মানে এটা আমরা কন্টিনিউয়াস দেখে আসলাম গত 5 বছর, আবার সেটা লিস্ট কমপ্লিট হয়নি। কারণ আমরা যখন বলছি, এরা তৃণমূলে এখানে নেতারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আমাদেরকে ব্রাত্য করেছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। আজকে বলুন, যখন কেন্দ্র সরকারের মন্ত্রী তিনি বলছেন 2018, 2019, 2020 একদম অনবরত বলে গেলেন যে আপনাদের যে 100 দিনের কাজ সেখানে এত লক্ষ এত কোটি ফেক জব কার্ড, তার মধ্যে দিয়ে আপনাদের ব্লক লেভেলে এবং ডিএম লেভেলে এরকম দুর্নীতি হচ্ছে, আমরা কিন্তু টাকা দেব না। আমি স্বপন বাবুর কাছে আসছি। কোথাও গতকাল আর আজকের মধ্যে আপনি মিলটা কোথায় দেখলেন? এবং যদি মিল নাই দেখতে পারেন তাহলে কি এটাই কারণ মিল না থাকার, যে এই রাজনৈতিক ভূমিকম্পের কথা আজকে বাংলায় প্রচারে এসে বলতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? না, মিল তো একটা আছেই। আমরা এর আগে বলেছি না যে বিজেপি আরএসএস এর যে ছেঁড়া চটি আর কি, সেই চটি মমতা ব্যানার্জি পায়ে গলিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা এর আগেও বলেছি। প্রশ্নটা হচ্ছে যে মেরুকরণের প্রশ্নটা আপনি তুললেন আর কি। আমি বলি যে বিজেপি যে দলটা যে আদর্শতে নিয়ে তৈরি হয়েছে, মেরুকরণ তারা করবে না, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। তারা সবসময় চেষ্টা করবে তাদের মেজর যে এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে মেরুকরণের ব্যাপারটা আছে, তাহলে সেটাকে কাউন্টার করতে হবে। আমরা যারা ধর্মনিরপেক্ষ, আমরা যারা মানবতার কথা বলি, আমাদেরকে সেটা কাউন্টার করতে হবে। তারা করছে, সেটা করুক, সেটা তাদের এজেন্ডার মধ্যে পড়ে, তাদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে। কিন্তু প্রশ্ন যেটা হলো যে রাজনৈতিক ভূমিকম্প যেটা আসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের অন্য প্রান্তে যারা আগামী 6th 7th পেজে ভোট দিতে যাবেন, তাদের কাছে আমরা একটা জিনিস ভেবে দেখার কথা বলবো। উনি রাজনৈতিক ভূমিকম্পের বলতে কি বলতে চাইছেন, যে বিজেপির অনেকগুলো হিডেন এজেন্ডা আছে, তার মধ্যে 3-4টে হচ্ছে মূল বিষয়। একটা মনে রাখতে হবে যে তারা আমাদের দেশের যে জাতীয় পতাকাটা আছে, সেই জাতীয় পতাকাটাকে মানে না, মান্যতা দেয় না বিজেপি, ঠিক আছে? এই জাতীয় পতাকা তারা পাল্টাতে চায়। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে দেশের সংবিধান, সেই সংবিধানকে তারা পাল্টাতে চায়। তারা চায় যে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেটা হিটলার চেয়েছিলেন জার্মানিতে, যেটা মুসোলিনি করেছিলেন ইটালিতে। একদলীয় শাসন ব্যবস্থা, অন্য কোনো গণতন্ত্র বলে কোনো কিছু থাকবে না। যদিও মুখে গণতন্ত্রের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল, আপনারা দেখবেন ইতিহাসটা ঘেটে নেবেন। না, পরিবারবাদী দল যদি বলা হয়, বিজেপির মতো এত বেশি পরিবারবাদী নেতা ভারতবর্ষে খুব কম আছে। মানে আপনি বিভিন্ন রাজ্যে যদি দেখে মানে অ্যানালিসিস করেন পাবেন। আমি যে কথাটা বলতে চাইছি যে ভোটারদের এটা ভাবা উচিত। উনি রাজনৈতিক ভূমিকম্পের কথা বলতে মানে হচ্ছে যে আমাদের যে মেন স্ট্রাকচার ভারতবর্ষের, সেই স্ট্রাকচারটা উনি পাল্টে দিতে চাইছেন কিনা সেটা একটা ভেবে দেখা দরকার। কিন্তু তাদের এজেন্ডার মধ্যেই আছে কিন্তু যে এর পরবর্তীকালে আমরা ভোট করব না, নির্বাচন কমিশনটাই হয়তো তুলে দিল। পরিবারবাদী খোঁচাটা জাতীয় স্তরে উনি যখনই প্রচারে গেছেন কংগ্রেসের দিকে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখানে এসে তৃণমূলের দিকেও তিনি যখন বললেনই, তাহলে এই তৃণমূল ইন্ডিয়া যে জোট, তার মধ্যে জামাত এই প্রসঙ্গটা কেতন কেন আনতে হলো এই বাংলায় প্রচারে এসে? মানে খুব লজ্জা লাগে যে প্রধানমন্ত্রী একটা লোক, সে ভাষার স্তর এই জায়গাটায়, এটা একেবারেই সেটা রিফ্লেক্ট হচ্ছে, যেটা হচ্ছে যে উনি একেবারে ডেসপারেট হয়ে পড়েছেন। কেন? কারণ দেখছেন যে এই যে 6টা দফায় ভোট হলো, সেখানে কিন্তু তাদের যে একটা ভাওতা দিয়েছিলেন, মানে আমরা তো মোদিজির এতদিন কথা শুনে শুনে আমরা তো দেশের মানুষ এখন জেনে গেছে যে মোদি মানেই ভাওতা, ভাওতা মানেই মোদি। তো উনি যে 400 পারে, দেখুন একবার মুখে কিন্তু বলছেন, কালকে কি আজকে কি বলেছেন, কালকে কি বলেছেন বলেননি। তো সেটা যেহেতু হচ্ছে না, তাই শেষ মধ্যে যাতে যাতে যা কুড়াবার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর চেষ্টা করছেন, কিন্তু এটা এ বাংলায় হবেন না। বলছেন কি না ভূমিকম্প আসবে, মানে এই তো ভাষণ, এই তো ভাষা প্রধানমন্ত্রীর। মানে আমরা অনেক শুনেছি যে ভূমিকম্প আসবে, সুনামি আসবে, শমশান, কবরিস্তান। আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে দেশের জন্যই কিন্তু মোদি একটা দুর্যোগ। যবে থেকে সরকার এসছে মানুষ দেখুন নানা রকমভাবে ভুগছে। তো এটাই হচ্ছে এদের কাজ। আর
যে আজকে যে রাস্তার কথা বলছিলেন যে মোদিজির রাস্তায় কি মমতা দেবী নতুন হাঁটছেন, না তা তো নয়। মোদিজি একদিকে বলেন কংগ্রেস মুক্ত ভারত, এখানে মমতা দেবীও বলেন বা তৃণমূলও বলে বিরোধী শূন্য বাংলা, ওদিকে উনি পকোড়া বলেন, দিদিও পিছিয়ে নেই, উনি বলেন চপ, ওদিকে উনি ধর্ম খেলেন, এদিকে ইনি ধর্ম খেলেন। তো ধর্মের ব্যাপারটা রাজনীতিতে কেন আনতে হয় তার একটাই কারণ, যারা ব্যর্থ, যারা অপদার্থ, যারা তাদের দায়িত্ব পালন করতে পারে না, তারাই ধর্ম নিয়ে মানুষকে ওই আবেগে তুলে কোন রকম মানে কংগ্রেস এখন আর সংখ্যালঘু ভোটের কথা ভাবে না। কেন ভাবে না? আমরা সংখ্যালঘু সবার কথা ভাবি, আমরা পুরো দেশের কথা ভাবি, আমরা কোনো জায়গা বিভাজন করে ভোট নিতে চাই না। আমাদের সবার ভোট দরকার, আমরা সবার জন্য, আমরা সবাই আমাদের এই দেশে যারা নাগরিক, এটাই তো আমাদের কনসেপ্ট। আমরা কোনোদিন ওই পথে হাঁটিনি, হাঁটবো না। বেশ, তাহলে রাজনৈতিক ভূমিকম্পে আপনাদের কোনো আসন বা কোনো স্তম্ভ নড়বড়ে হবে না, এটাই দাবি করছেন। আমি আসছি একটা ছোট বিরতি নিয়ে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। প্রদীপ্ত, মোদিজির এই হুঁশিয়ারিতে তো জল্পনা শুরু হয়েছে, কিন্তু এই সেটিং তত্ত্ব কিছুতেই যাচ্ছে না, এটাও তো একটা মাথায় রাখার জিনিস। কোথাও তৃণমূলের সাইড থেকে শুধু নয়, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের এই ফাইটটা কিসের জন্য? কোন ফাইটটা আমি জানি না, তবে মোদিজির কথা অনুযায়ী জিসসে খায়া উসকো বাপাস করুঙ্গা। তাহলে বিশ্বজিৎ কুন্ডুর ব্যাপারটা কি হবে, তাহলে শুভেন্দু অধিকারীর ব্যাপারটা কি হবে, তাহলে নিশীথ প্রামাণিকের কি হবে, বা আমি যে বনগা থেকে আসি সেখানে দেবদাস মণ্ডলের কি হবে। এই চারজনের কথা শুধুমাত্র উদাহরণ দিলাম, কারণ পশ্চিমবঙ্গের বাইরে বেরোলে এরা বলবে বাংলার মধ্যে থাকুন, ভারতের ভোট হচ্ছে, তাও বাংলার মধ্যেই থাকলাম। 2020 সাল অবধি আমাদেরকে, আমরা যারা টিভিতে আসতাম তাদেরকে দুর্মুষ করা হয়েছে বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারী চোর, কিসে কিসে চোর বলা হয়েছে? শুভেন্দু অধিকারী শঙ্করপুর যে ডেভেলপমেন্ট বোর্ড আছে সেখান থেকে চুরি করেছে, শুভেন্দু অধিকারী 5টা জেলা থেকে চাকরি চুরি করেছে, শুভেন্দু অধিকারী সেচ দপ্তর থেকে চুরি করেছে। শুভেন্দু অধিকারী না, আমি বলছি অভিযোগ করেছে, অভিযোগ করেছে। তাহলে তখন আমরা বলেছি না না এসব ভুল কথা, এটা হতে পারে না, ওদের কাছে তথ্য থাকলে তদন্ত করুক। ওরা বললো হ্যাঁ তদন্ত করবো, ইডি হবে, সিবিআই হবে, ভূমিকম্প হবে। ও মা, দেখলাম আমাদের দলে একটা বড় ভূমিকম্প হয়ে গেল। শুভেন্দু অধিকারী বললো 16 সাল থেকে আমি যোগাযোগ রেখে চলে এসেছি এবং আমি ওখানে চলে যাচ্ছি। বেশ হলো, খুব ভালো। তাহলে দুটো কথা এখানে সত্যি, আইদার শুভেন্দু অধিকারী চোর অথবা শুভেন্দু অধিকারী চোর নয়। যদি শুভেন্দু অধিকারী চোর হয় তাহলে ওরা ওদের দলে নিয়ে এটা প্রমাণ করলো ওরা চোরেদের নিজেদের দলে নিয়ে পশ্চিমবঙ্গে ভূমিকম্প ঘোরাতে চাইছে। আর যদি শুভেন্দু অধিকারী চোর না হয় তাহলে 2020 সাল অব্দি যে অভিযোগগুলো করে এসেছিল সেগুলো ফলস অভিযোগ, সেটা আর একটা ভূমিকম্প, মিথ্যেবাদীর ভূমিকম্প। ঠিক তেমনভাবে বিশ্বজিৎ কুন্ডু, যে বললাম 36টা চাকরি দিয়েছি, তাকে কানলা থেকে টিকিট দিয়ে দিল। হয় বিশ্বজিৎ কুন্ডু 36টা চাকরি দিয়েছিলেন, তাকে কানলা থেকে টিকিট দিয়ে বোঝালো, ভূমিকম্প হলো, বিজেপিতে নিয়ে এলাম। অথবা এতদিন যাবৎ যে অভিযোগগুলো করা হচ্ছিল যে এসএসসিতে এত দুর্নীতি বিশ্বজিৎ কুন্ডু করে গেছেন, সেটা ভুয়ো, মানে মিথ্যেবাদীর ভূমিকম্প। ঠিক একইভাবে দেবদাস মণ্ডল, ঠিকই একইভাবে ওই যে মজুমদার যিনি দাঁড়িয়েছেন ওই যে কি বারাসাতে, বলে এদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সমস্তটা মিথ্যে, সমস্তটা ভূমিকম্প ছিল। মুশকিল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভাওতার উপর, বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বামের শূন্য হওয়ার উপর। কারণ বামের তলায় যদি শূন্যতা দিয়ে দেওয়া হয় রাম হবে। এই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে আমার জয়কে একটা বিষয় জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। যদি এই দুর্নীতির প্রসঙ্গ টেনেই ভোট বৈতরণী পার করতে হয়, 10 বছর ক্ষমতায়, 10 বছরে কত এই তৎপরতা দেখা গেল না, যা এই নির্বাচনের আগে বিশেষভাবে বিরোধী শাসিত রাজ্যগুলোতে এতটাই করে দেখা গেল। প্রথম তিনি বলেছিলেন যখন 2014 আগে নির্বাচনে প্রচারে যখন তিনি বেরোতেন যে কংগ্রেস মুক্ত ভারত, তারপর না খাউঙ্গা না খানে দুঙ্গা, 2019-এ জঙ্গি জাতীয়তাবাদী একটা স্লোগান। এবারে শেষ বেলায় এসে আবারও এই প্রসঙ্গে চলে আসা, ভিজিলেন্স আপনাদের হাতে, কেন এত দেরিতে বোধোদয়টা হলো? এটা দেরিতে বোধোদয়ের কিছু নেই, এটা বিষয়টা বুঝতে হবে। উনি পরিষ্কার বলেছিলেন যে অ্যান্টি করাপশনের এগেইনস্টে। তো একদিক থেকে ডিমনিটাইজেশন করে কি করলেন তাহলে আপনারা? একদিক থেকে আমরা দেখলাম যে একটা দল এত বছর কেন্দ্রে থেকে পুরো দেশটাকে খোকলা করলো, সেই দলটাকে উৎখাত করে দিল কে না সাধারণ মানুষ দেশের। অন্যদিকে 34 বছর এখানেও একটা দল ছিল, তাদেরকে উৎখাত করেছে এবং আস্তে আস্তে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বুঝতে পেরেছে, তারাও সেই ডিসিশন নিচ্ছে। আজকে সেটা ভোট বাক্সে তার ফল প্রভাব পড়বে। আমার বক্তব্য হচ্ছে যে এত কিছু কথা তৃণমূলের প্রতিনিধি বললেন, তো রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে ছিলেন
তখন ওনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রীতিমতো বলেছিলেন যে বন দপ্তর নিয়ে যে কেলেঙ্কারি সেটা উনি জানেন। তো রাজীব ব্যানার্জি যখন তৃণমূলে ফেরত গেলেন তখন সেটা কি হলো পদাধিকারে, ঠিক আছে। দ্য পয়েন্ট ইজ, এক সেকেন্ড, আমি একটা পয়েন্ট একটু অ্যাড করি। প্রধানমন্ত্রী এখন ইদানিং বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে বসছেন, তার প্রশ্নের উত্তরে এটা শোনা যাচ্ছে যে বড়ি মাছলি মানে চুনোপুটি নয়, রাঘব বোয়ালদের কথা বা বড় মাথাদের কথা তিনি বলছেন। তাহলে রাজীব ব্যানার্জিকে কি আপনার সেই চুনো মাছ না রাঘব বোয়াল কোনটা মনে হচ্ছে? একদিকে যখন পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে রাঘব বোয়াল গুলো ঢুকে গেছে, শিক্ষামন্ত্রীকে আপনার ছোট মনে হয়? আপনি যে শুভেন্দু অধিকারীকে এত ছোট মনে করেন আমি সেটা জানতাম না। আমার পঞ্চায়েত প্রধান বলে তো মনে হচ্ছে না। শিক্ষামন্ত্রী সে তো অলরেডি জেলে। তো আজকে অনুব্রত বাবু একদম নয়নের মণি মুখ্যমন্ত্রী, সে জেলে। তো শেখ শাহজাহান নয়নের মণি মুখ্যমন্ত্রী জেলে। আমি তো আজকে এই লোকগুলোকে ডিফেন্ড করে গেছে। শেষ করতে দিন। আজকে একটা ছোট্ট ঘটনা, একজন ব্যবসায়ীর মৃত্যুতে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ থেকে রীতিমতো চপারে করে উড়ে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সন্দেশখালী যাওয়ার সময় হয়নি, দেখতে হচ্ছে অর্জুন সিং মিডিয়ার ক্যামেরার সামনে যে বলছেন যে আমাকে এসে বাঁচান, ওরা হামলা করতে আসছে। না, আপনি আমাকে একটা কথা বলুন না। আমরা তো এই পশ্চিমবঙ্গে দেখেছি পুলিশকে টেবিলের তলায় ঢুকতে, আবার অন্যদিকে আমরা দেখছি যেখানে সাধারণ মহিলারা আজকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হলো না একটু বলবো সন্দেশখালী যাওয়ার, আজ অবধি সেটাও তো সাধারণ মানুষ দেখলো। আজকে ওই উত্তরটা ঠিক যে এখনো পর্যন্ত সন্দেশখালী ঢুকতে পারলেন না কেন মুখ্যমন্ত্রী? উনি কিসের জন্য ওয়েট করছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ওই আলোচনা হচ্ছিল না যে রাজনৈতিক ভূমিকম্প, কিছুটা তখন আলোচনা করেছিলাম আমি আর কি। এই প্রদীপ্তবাবুর কথার সূত্র ধরে আরেকটা কথা বলি আমি। হয়তো এটাও হতে পারে যে ইতিমধ্যে ভারতবর্ষের যারা মূল দুর্নীতিবাদ ছিল আর কি, তাদের একটা বড় অংশকে বিজেপিতে নিয়েছে। যেমন মহারাষ্ট্রের অজিত পাওয়ার আছে, তারপরে ধরুন আসামের হেমন্ত বিশ্ব শর্মা আছে, আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দু আছে। এই ধরনের ভারতের আরও যদি কিছু দুর্নীতিগ্রস্ত লোক থেকে থাকে আর কি, হয়তো রাজনৈতিক ভূমিকম্পের কথা বলছেন, মানে যে আগামী দিনে হয়তো তাদেরকে বিজেপিতে ঢোকাতে পারে সেই সম্ভাবনা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি যে কথাটা বললেন যে যারা খেয়েছে টাকাটা তাদের মুখ থেকে, পেট থেকে বের করে নিয়ে আসবো আর কি। তাহলে প্রথম যদি পেট থেকে বের করতে হয় তাহলে বিজেপি নেতাদের পেট থেকে তো বের করতে হবে। কারণটা হচ্ছে যে দিল্লির বুকে যে 7 স্টার পার্টি অফিসটা হয়েছে সেটা নিশ্চয়ই কৌটো নাড়ানো টাকা দেওয়া, কিন্তু এই বিজেপি যে হাজার হাজার কোটি টাকা শিল্পপতিদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছে, শুধুমাত্র ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নয়, অন্যভাবেও নিয়েছে, তোলাবাজি করেছে এজেন্সিকে কাজে লাগিয়ে, ইডি সিবিআইকে কাজে লাগিয়ে। তাহলে সেই টাকাগুলো যে বিজেপি নেতাদের পকেটে ঢুকেছে, তাদের দলের পকেটে ঢুকেছে, সেখান থেকে এই কথাটা বলছেন দুর্নীতির প্রসঙ্গে বা দুর্নীতির বিরুদ্ধে কথাটা বলছেন মানতে পারছি, কিন্তু কংগ্রেসের সঙ্গে এক আসনে তো এখনো রয়েছেন, তৃণমূলের সঙ্গে যদি আপনারা মনে করেন যে ইন্ডিয়া জোটের একটা মতানৈক্য এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু আছে কি না আছে সেটা তো পরের বিষয়। কিন্তু কেতন, আপনি কি এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দুর্নীতি প্রসঙ্গে যখন আপনারা পাল্টা দিতে যাবেন তখন আপনাদের এই যে কংগ্রেস মুক্ত ভারতের কথা যখন নরেন্দ্র মোদী প্রচারে বলতেন বা দুর্নীতি প্রসঙ্গে বলতেন, আপনারা এর পাল্টা বলতে পারবেন? মোদিজির পাল্টা বলার কিছু নেই। আমি তো এর আগেও বললাম, বারবার বলেছি যে মোদিজির কথা আর ভাওতার মধ্যে কোনো ফারাক নেই। মোদিজির কথা আর মানুষ সিরিয়াসলি নেয় না। বলুন না, উনি তো বলেছিল যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। পরে যখন ওই নির্বাচনী বন্ডে যখন আমরা ডেটা পেলাম সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, তখন কি দেখছি খাবার কথা তো ভুলে যায়নি, তো গিলছে। কর্পোরেটদের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিলছে। খেতে তো তবুও সময় লাগে, চিবাতে হয়, তো গিলছে। তো মোদিজির কথার কোনো দাম মানুষ আর ধরে না। মোদিজি বলছে না ভূকম্প আসবে, কিসের ভূকম্প আসবে? মোদিজি সরকার থেকে বিদায় হবে, এই যে বলছে না যে ঝোলা লেকে চলা যাऊंगा, ঝোলাটা চেক করা হবে, সেটাই ভূমিকম্প হবে। আর যেই কর্পোরেটদেরকে তারা হাজার হাজার কোটি টাকা সব দেশগুলো বিক্রি করে দিয়েছে, তাদের গলায় হাত ঢুকিয়ে সেগুলো বার করা হবে। 11 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা, কিছু হবে না। মোদিজি বলছে যে এত বড় বড় যে কথাগুলো বলছে তার কোনো কথাই চলবে না। আমরা দেখে নিয়েছি। একটা কথা বলুন যে 400 পার দিয়ে, বারবার বিজেপির বন্ধুকেও প্রশ্নটা করবো যে 400 পার দিয়ে ভোটটা শুরু করেছিলেন, কিন্তু আর কেন বলছেন না? কেন বলছেন না? কারণ অন্যান্য ভাওতার মতো এটাও কিন্তু ভাওতাটা বেলুন তৈরি করেছিল, মানুষ ভোটের আঙুল দিয়ে সেটাকে বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এলাম। বিরতির পর দেখছেন বাংলা বলছে। আমরা একেবারে শেষ ভাগে আলোচনায় এসেছি, কিন্তু একটা এই যে বিরোধী দলনেতা বোমা ফাটানোর কথা বলেন, আজকে মঞ্চ থেকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, এবং এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে জানি না 4 তারিখ কি ফলাফল হতে পারে এই বাংলার বুক থেকে।
তিনি বলছেন যেটা দমদমে সিপিএম নাকি এটা ঠিক করেছে যে বিজেপি এমপি ভোটটা তারা বিজেপিকে দেবে, আর বরানগর যে উপনির্বাচন সেখানে বিজেপির ভোটটা বামেদের দিকে যাবে। এই অভিযোগ তার তোলা, কি বলেছেন একবার তার মুখ থেকে শুনুন। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বরানগরের যে এমএলএ ভোটটা, এই যে অভিষেক এটা শুনে রাখো, এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর অ্যাসেম্বলির ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। শুনলেন কিছু শুনলেন? আমি জয়ের কাছে আসছি, কি অবস্থা তোমাদের? ওনার ইন্টেল যদি বলে থাকে ওনাকে এই কথা যে সিপিএম এর ভোট বিজেপিতে দেবে, তাহলে সেখানে বিজেপির ভূমিকাটাকে আমি বুঝলাম না। এখন যদি সিপিএম এর ভোটাররা সিপিএম এর ভোট না দেয়, সিপিএম নেতাকে ভোট না দেয়, সিপিএম এর প্রার্থীকে ভোট না দিয়ে সে যদি এখন মনে করে যে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, বা যে কনস্টিটিউয়েন্সির কথা উনি বলছেন দমদম, ইফ আই এম নট রং, এবং বরানগর, তাই তো তার উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া উচিত, সেটা তাহলে আমাদের তো কিছু করার নেই, আমাদের ভালো। স্বপনবাবু, আপনি কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে পার্সেন্টেজ বাড়তে পারে কি পারে না, আপনাদের ভোট পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলেন, তাহলে কি এইভাবেই সেটিং তত্ত্বটা আপনারা এবার সামনে আনছেন? না, বিষয়টা হচ্ছে আমি আপনার চ্যানেলে বসে পরিষ্কার করে বলে যাচ্ছি, এবার লোকসভা ইলেকশনে বাম এবং কংগ্রেস জোট গতবারের থেকে অনেক মানে বিধানসভা ইলেকশনের থেকে অনেকটা বেশি পার্সেন্টেজ ভোট পাবে, এটা একবারে নিশ্চিত, 100% নিশ্চিত হয়ে বলছি আমি। আর 2 নম্বর, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, এই কথাটার বিন্দুমাত্র কোনো গুরুত্ব নেই, কারণ উনি বললেন যে সেটিং হয়েছে বিজেপির সঙ্গে, দিয়ে কি কথাটা বললেন না লোকসভাতেও সিপিএমের ভোটটা বিজেপিতে যাবে, আর বিধানসভাতে তাহলে সেটিংটা কোথায় হলো? 2টো আসন আছে, একটা লোকসভা বরানগরে, বিধানসভা বরানগর, আর লোকসভা হচ্ছে দমদম, তাহলে দমদমের মধ্যে পড়ছে কিন্তু বরানগরটা। তাহলে যদি সেটিং হতো তাহলে একটাতে সিপিএম বিজেপিকে দিত আর বিজেপি একটা সিপিএমকে দিত। তা উনি তো উল্টো কথা বলছেন, উনি বলছেন যে বরানগরের যে সিটটা বিধানসভাটা সেটা তো সিপিএম বিজেপিকে দেবে, আর বিজেপির ভোটটা সিপিএম পাবে। না, উনি দুটোতেই বলছেন সিপিএম বিজেপিকে দেবে। ভালো করে শুনুন, নির্বাচনে বিজেপির প্রার্থী কোনো কাউকে হবে না, আমি বলছি ওই 2টো সিটেই এবারে বামফ্রন্ট জিতবে, পরিষ্কার করে বলছি আমি। সুজন চক্রবর্তী লড়াইয়ে 1 নম্বরে আছে দমদম লোকসভা কেন্দ্রে, এবং বরানগরে তন্ময় ভট্টাচার্য তিনিও 1 নম্বরে লড়াইয়ে আছেন, বাকিরা হচ্ছে 2-3 বিজেপি আর তৃণমূল। ওনার হয়তো সেই ভারসাম্যটা, যেহেতু এই কথাটা কেন বলছেন আমি বলে দিচ্ছি শুনুন, যেহেতু সৌগত রায় ওনার ক্যান্ডিডেট ছিল মুখ্যমন্ত্রী, ভাইপো সৌগত রায়কে সরিয়ে দিতে চাইছিল, টিকিট দিতে চাইছিল না, সেই জন্য এখন উনি ব্যালেন্স করার জন্য যেহেতু বাধ্য হয়েছে সিটটা দিতে সৌগত রায়কে, মানে মুখ্যমন্ত্রীর চাপে আর কি, হয়তো এই আশঙ্কা করছে যে তৃণমূলের একটা বড় অংশ ভেঙে গিয়ে সিপিএম কে ভোট দিয়ে জিতিয়ে দেবে এবং জেতার সম্ভাবনা 100%। উনি ড্যামেজ কন্ট্রোলের কথা বলছেন, উনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য কথাই বলছেন, ওই জন্য মাথাটা ঠিক নেই, মানে বাধ্য হয়ে সিটটা দিয়েছিলেন, বাধ্য হয়ে সৌগত রায়কে দিয়েছিলেন, কিন্তু তৃণমূলের লোকেরাই কিন্তু ভোট দেবে, ভালো প্রদীপ্ত বলতে পারবে, তৃণমূলের লোকেরাই কিন্তু ভোট দেবে বামফ্রন্টকে। আচ্ছা, না দেখুন, এইটা হচ্ছে বাম, সবাই দেখতে পাচ্ছেন আমার হাতের লেখাটা, না এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কিছু নেই, বাম তো সবাই জানে, বয়াকার কথা আপনি একটা ফুটকি দেবেন তো, তাই তো রাম হয়ে যাবে বম। আর এই যে শূন্যটা, যেটা জানেন স্বপনদা, এই শূন্যটা দিলে কি হয়, রাম হয়। এই স্ট্র্যাটেজিটা 2019 সালে মানুষ দেখে ফেলেছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার নাম হচ্ছে সিপিআইএম। আমি বাম বলে একটু ভুল করলাম, মার্জনা করবেন। বামেদের মধ্যে সিপিআইএম তো এখন চালিকা শক্তি, ইঞ্জিন বগিকে টানে। সেইখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা প্রথম দিন থেকে বলে আসছে আমরা তৃণমূলের সঙ্গে জোট করব না, তাদের একটা রাজনৈতিক ইতিহাস আছে। সে 60-এর দশকে বাম আর সিপিআইএম এর ভেঙে যাওয়া, সিপিআইএম ভেঙে যাওয়া, এই বরানগরের হত্যাকাণ্ড সিপিআই কর্মীদের, সেটাও আমরা কেউ ভুলিনি, কেউ বলেনি। বরানগরের এখন যারা সিনিয়র আছেন সবাই মনে করে রেখেছেন ওই সিপিআইএম এর ডিভাইড। সব থেকে লেটেস্ট সোমনাথ চট্টোপাধ্যায়, কেউ ভুলে যায়নি এরা নিজেদের স্বার্থের জন্য দলের মতাদর্শের নাম করে কত ভয়ানক কাজ করতে পারে কংগ্রেসের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিল 2006 সালে। 8 সাল অবধি সেই ঘটনাক্রম চলেছে। এবার শেষমেশ সমাজবাদী পার্টির হাত ধরে কংগ্রেস নিজের সরকার গড়ে রাখতে পেরেছে। সেই দিনটা কেউ ভুলে যায়নি যখন বলেছিল গালি গালি মে শোর হে রাজীব গান্ধী। না আমি বলছি দমদমের সঙ্গে সম্পর্ক কি বলবো, আর সময় অল্প, দমদমের সঙ্গে সম্পর্কটা সময় অল্প, কেতে নেই, সবের মাঝখানে কংগ্রেস। আমরা জানি তৃণমূলের লোকেরা দমদমে আমাদেরকে ভোট দেবে। আচ্ছা দিক,
জিতুন, আমরা আশা করছি এটাই আর কি। খুব ভালো, আপনি বলে দিয়েছেন যে ওখানে জিতবে। আপনার আশা কতটা মানুষ পূরণ করবে সেটা 4 তারিখ আমরা বুঝে নেব। যদিও এই 9টি আসনের মধ্যে পুরোটাই তৃণমূলের, কিন্তু তাও কংগ্রেসে কি কোনো আশা রয়েছে এখানে? একদম আশা রয়েছে, আমরা মানুষের জন্য লড়ছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, এই কদিন আগে শুনেছিলাম যে উনি প্ল্যান এ প্ল্যান বি নিয়ে কথা বলছেন, যে এটা বিজেপির প্ল্যান এ, পরে বিজেপি প্ল্যান বি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি সেদিনও প্রশ্নটা করেছিলাম যে আমরা রাজভবনে যে মিটিংটা দেখেছিলাম না, যেখানে বলেছিলেন যে গল্প হয়েছে, সেই গল্পের মধ্যে কি মোদিজি সব প্ল্যানগুলো কি বলে দিয়ে গেছেন? উনি প্ল্যান এ প্ল্যান বি সব জানেন, উনি জানেন কোথায় কার ভোট কাকে ট্রান্সফার হবে। দেখুন, রাজনীতির ছাত্র হিসাবে আমি এটা বলতে পারি, জয়রাম রমেশ বলেন এই যে ভোটটা কিন্তু আরটিজিএস আর এনইএফটি এর মতো ট্রান্সফার করানো যায় না। মানুষ যথেষ্ট তাদের বুদ্ধি বিবেক আছে, যাকে ভাববেন তাকেই ভোটটা দেবেন। অথচ মুশকিল হয় যেহেতু দমদমে দেখছেন যে সেখানে হচ্ছে না আশানুরূপ ফল, তাই এগুলো বলে কোন রকম মানুষকে কনফিউজ করার আর কর্মীদেরকে একটু চাঙ্গা করার ট্যাকটিক ছাড়া, যেরকম মোদিজিকে দেখছি একেবারে ডেসপারেট, মোদিজিও ঠিক তেমনই ডেসপারেট। অধীর বাবু জিতছে, সেটা বলুন, 100 বার জিতছে, 100 বার জিতছে। রুটটা মেইনটেইন করলে ভালো হয়, মানে এআইসিসি একরকম আর প্রদেশ কংগ্রেস একরকম, এই রুট বদলের পরিণামটা অন্তত 1 তারিখের পর বা 1 তারিখের বৈঠকে কোনো আমি এই কথাটাই বলছি, 1 তারিখের বৈঠক, 1 তারিখের বৈঠক আমাকে এক সেকেন্ড আমাকে নিয়ে প্রশ্ন, রুটটা কোথায় ফারাক আছে? আমরা বিজেপির বিরুদ্ধে একেবারেই লড়ছি, একদম লড়ছি, রাজ্যে আমরা বিজেপির বিরুদ্ধে যেতে যেতে একটু হালকা তৃণমূলকে ছুঁয়ে যাওয়া। কেতন যেটা বলছে, আপনি এটা দেখুন, একটা কথা বলি, তৃণমূল অলরেডি ঘোষণা তৃণমূল, আর জয়রাম রমেশ ওখান থেকে বলছে যে তৃণমূল 1 তারিখের মিটিং এ যাবে না বলে ঘোষণা করেছে। এখানে আপনার পাশের বাড়ি আছে না প্রদীপ্ত বাবু, আপনি বলুন ইন্ডিয়া জোটের মিটিং এ তৃণমূল যাবে না বলেছে, কেন বলেছে যাবে না? রাজ্য মানুষ এত ভালোবাসে, তাহলে 1 তারিখের মিটিং এ মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন? উনি তাহলে কি দুদিকে খেলতে চাইছেন? ইন্ডিয়া জোটে উনি নেই, এখানে বিরাজা কংগ্রেসের নেতার বিরুদ্ধে সাথে দিয়ে দেবে। এটাই হচ্ছে এদের কেরালা মডেল আর পশ্চিমবঙ্গ মডেল আর ত্রিপুরা মডেল। প্রধানমন্ত্রী এবং তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার দেখার 1 জুন শেষ দফার ভোট উৎসব শেষ হবে, 4 তারিখে কি ফলাফল বেরোয় নিশ্চয়ই সেদিকে তো নজর থাকবেই। তবে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হোক এবং যে লড়াই চলছিল রাজনৈতিক ময়দানে তাতে ভূমিকম্প নয়, অন্তত সুশৃঙ্খলভাবে দেশ যাতে এগোতে পারে। রুটি কাপড়া মাকানের যে দাবি নিয়ে ভোট চাইতে আসতো রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে মেরুকরণের তাস, তাদের মধ্যে এই হুঁশিয়ারি, এগুলো কেন আসছে সাধারণ মানুষ যদি ভেবে দেখেন, নিশ্চয়ই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। ধন্যবাদ আপনাদের 4 জনকেই, ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।